আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী সরকারের ইউনূস সরকারের আমাদের যে বিডা আছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, এর যে দায়িত্ব পালন করছে খুব অল্প বয়স্ক একটা ছেলে আছে, তার নাম হচ্ছে আশিক চৌধুরী। আপনারা তাকে হয়তো চিনেন। বয়সের তুলনায় অথবা যোগ্যতার তুলনায় মানুষ যে লিঙ্ক ধরে ধরে কত বড় বড় পজিশনে চলে যায় সেটা আমরা দেখতে পাই তার মধ্য দিয়ে। তাকে ইউনূস সরকার সিনিয়র সচিব পদমর্যাদায় প্রথমে নিয়োগ দিয়েছিল, পরবর্তীতে তাকে মন্ত্রী পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয় এবং তিনি তার দায়িত্ব নেওয়ার পরে থেকে অন্তত 1 বছর হয়ে গেল। কি কাজ করেছেন আমরা সেটা জানি না। স্যামসাংয়ের ইনভেস্টমেন্ট নিয়ে তিনি মনে হয় একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ থেকে সম্ভবত 10-15 বিলিয়ন ত্রিলিয়ন কিছু একটা বাংলাদেশ থেকে বিনিয়োগ চলে গিয়েছে, এমন একটা কথা তিনি বলেছিলেন। তারপরে তাকে দেখা গেল কোথায় দেখা গেল, তুরস্কের একটা অস্ত্র কারখানাতে দেখা গেল যে বাংলাদেশে অস্ত্রের ফ্যাক্টরি বানানো হবে। এখন তাকে দেখা যাচ্ছে সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি নিয়ে নানা রকমের কাম সে করে বেড়াচ্ছে। বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার, বাংলাদেশের যে অবকাঠামো, বাংলাদেশের যে সাপ্লাই চেইন, বাংলাদেশের যেটাকে বলে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের মধ্যে যে জিনিসটা বাংলাদেশের করা উচিত সেটা হচ্ছে যোগ্য লোককে যোগ্যতম স্থানে বসানো দরকার। এই যে ইচড়ে পাকা অকালপক্ষ অপরিপক্ক লোকজনদেরকে আত্মীয় স্বজনের সুযোগ নিয়ে, মানে আমি শুনেছিলাম যে তার বাবা বিমান বাহিনীর কেউ একজন ছিল, তিনি স্টক এক্সচেঞ্জে কোনো একটা জিনিসের সাথে রিলেটেড ছিলেন, আলটিমেটলি বিশাল বড় একটা অ্যামাউন্টের টাকা লুটপাট হয়েছিল এবং আশিক চৌধুরী হচ্ছে সেই আশিক চৌধুরী যার অ্যাকাউন্টে সেই টাকাগুলো ট্রান্সফার হয়েছিল এবং অনেক কিছু তো শোনা যায়। আপনারা হয়তো অনেকেই জিনিসটা ভেরিফাই করে দেখতে পারেন। এখন সেই আশিক চৌধুরী খুব বেশি বয়স হওয়ার কথা না, 35 ম্যাক্সিমাম, 30 থেকে 35। এই বয়সে পড়াশোনার গণ্ডি আমি জানি না কি পড়াশোনা করেছে, আইবিএ থেকে পড়াশোনা করেছে ঠিক আছে, কিন্তু অর্জনটা কি? এই বয়সে এত বড় একটা দায়িত্ব পুরা বাংলাদেশের বিনিয়োগের দায়িত্ব তার উপর দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতির বড় একটা পিলার এখন সে। বাংলাদেশের ইকোনমি আমরা দেখেছি গত 10 মাসে বাংলাদেশ থেকে 70 ভাগ বিদেশি বিনিয়োগ চলে যেতে। বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে, সে বিনিয়োগে বাংলাদেশ কি পেয়েছে আমি জানি না। বাংলাদেশ সামনে পাবে, কেন পাবে আমরা জানি। হাসিনা সরকার অনেক ভালো ভালো কিছু কাজ করেছে, রূপপুর পাওয়ার প্ল্যান্ট করেছে, বাংলাদেশে মেট্রো রেল করেছে, বাংলাদেশে এক্সপ্রেসওয়ে হয়েছে, বাংলাদেশে বিমানবন্দর এক্সপানশন হয়েছে, বাংলাদেশে গভীর একটা সমুদ্র বন্দর হয়েছে, যেই বন্দর দিয়ে আনা নেওয়া করতে পণ্য অনেক কম খরচে সেটা করা যাবে। সুতরাং এই এশিয়া অঞ্চলের অনেক দেশের তুলনায় বাংলাদেশ অনেক বেশি আকর্ষণীয় হবে, সেটাতে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু সেই হাসিনা সরকারের ইনভেস্টমেন্টের সুবিধা, হাসিনা সরকারের যে বিনিয়োগ করেছে সেটার সুবিধা এরকম ইচড়ে পাকা লোকজন যাদের কাজের কোনো রকমের মানে স্ট্যান্ডার্ড আছে বলে আমরা মনে করি না। কেন মনে করি না? কারণ আমরা দেখতে পাচ্ছি কোনো ফল নাই। মাস শেষে 12 লাখ 14 লাখ 15 লাখ টাকা স্যালারি পাচ্ছে, বাংলাদেশে বসে পাচ্ছে। তাহলে এত বিশাল একটা দেনা বাংলাদেশ তাকে দিতে হচ্ছে, কিন্তু তার তুলনায় সে কী রিটার্ন দিয়েছে? গত 10 মাসে সে বাংলাদেশে কী রিটার্ন দিয়েছে? বাংলাদেশের অনেক বছর তো বিডা বা ব্যবসা এগুলো ছিল, সে নতুন কি করেছে? বাংলাদেশে নতুন পরিবর্তন কি এসেছে? বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পেরেছে কি, মানে কি এত এত টাকা স্যালারি দেওয়ার যোগফলটা কি, আলটিমেটলি অর্জনটা কোন জায়গায়? সুতরাং ইউনূস সরকার এই যে অকালপক্ষ লোকজন, ইচড়ে পাকা লোকজন, এই যে অযোগ্য লোকজনদেরকে যে নানা জায়গাতে বসিয়ে রেখেছে, সেটার ফলাফল বাংলাদেশ পাচ্ছে, সেটার ফলাফল বাংলাদেশ পাবে। 54 বছর পেয়েছে, সামনেও পাবে। এখন এখানে একটা কথা হতে পারে যে সেমিকন্ডাক্টর খাতের বিশ্ব বাজার ধরতে বাড়তি নজর দেওয়া হচ্ছে। সে কি ধরেছে, কি ধরেছে? বাড়তি নজর দেওয়া হচ্ছে। সেমিকন্ডাক্টর খাতের বিশ্ব বাজার ধরবে। বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার কী আছে, বাংলাদেশের সাপ্লাই চেইন কী আছে, বাংলাদেশের হিউম্যান রিসোর্স কী আছে, বাংলাদেশের যেখানে
নানা কিছুই তো আছে, ওয়েফার তৈরি করা একটা, তারপরে আমাদের চিপ ডিজাইন করা একটা, চিপ ফ্যাব্রিকেট করা একটা, চিপ যেমন সিঙ্গাপুরে যে কাজটা হয় কি হয়, অ্যাসেম্বল করা হয়, সেটা একটা ভালো কাজ। মোবাইল ফোন অ্যাসেম্বলি, হাসিনা সরকারের সময় এই কাজগুলো বাংলাদেশে অনেকগুলো হয়েছিল, বাটন ফোন থেকে শুরু করে বা স্মার্টফোন অনেকগুলো বাংলাদেশে হয়েছিল, সেগুলো ভালো কাজ। এখন ওই কাজগুলো তো সেমিকন্ডাক্টরেরই কাজ, হয়তো কি ফ্রন্ট এন্ডের কাজ। এখন ব্যাক এন্ডে বাংলাদেশ কোথায় যাবে, কি করবে, মানে এই ধরনের যেটাকে বলে আর কি, মানে পেপারে হেডলাইন হওয়ার জন্যে একবার সে আসছিল কি প্রেজেন্টেশন দিয়ে সে বাংলাদেশের মিডিয়া জগতে একটা তোলপাড় তুলে ফেলেছিল। মানে কেন তোলপাড় তোলা, মানে কি আমরাও তো অনেক কিছু করি, সেগুলো তো আসলে লাইমলাইটে আসে না। কেন আসে না? কারণ হচ্ছে আপনারা জানেন নিউজ সবই সিন্ডিকেটেড, সবই মাফিয়াদের কন্ট্রোলে। ইউনুসের সরকার, ইউনুসের তথ্য উপদেষ্টা, ইউনুসের তথ্য সচিব একজন আছে নাকি, প্রেস সচিব, এগুলো সব হচ্ছে সিন্ডিকেটের একটা অংশ। সুতরাং তাহলে আশিক চৌধুরীর এই যে এই কথা, সেমিকন্ডাক্টর খাতের বিশ্ববাজার ধরতে বাড়তি নজর দেওয়া হচ্ছে, কি কাজ করেছে, কি করেছে বাংলাদেশে? আমি তো দেখি যে গত 9 মাসে বাংলাদেশে, 10 মাসে কিছুই হয়নি, যা হওয়ার গত 17 বছরে অনেক অনেক কাজ হয়েছে। আপনারা কেউ যদি কোথাও দ্বিমত পোষণ করেন, কোথায় কোন জায়গায় দ্বিমত পোষণ করেন? আমাদের বর্তমানে যে সরকার যেভাবে চলছে, এইভাবে চললে বাংলাদেশের উপর কি হতো? আমার তো মনে হয় হতো না। এভাবে চললে বাংলাদেশে কি ম্যাটেরিয়ালটা হতো? আমার তো মনে হয় না হতো না। এভাবে চললে বাংলাদেশে এক্সপ্রেসওয়ে কি শেষ হতে পারতো? আমার তো মনে হয় না হতে পারতো। এভাবে চললে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর যেটা হচ্ছে, সেটা কি হতে পারতো? আমার তো মনে হয় না হতে পারতো। তাহলে বাংলাদেশ এখন যেভাবে আছে, যে ট্র্যাকে চলতেছে, যে নেতৃত্ব দিয়ে চলতেছে, যে লোকজন দিয়ে চলতেছে, যারা বাংলাদেশের এখন মন্ত্রী, যারা বাংলাদেশের এখন সচিব, আমি তো মনে করি যে তারা সাবস্ট্যান্ডার্ড, তাদের কোনো যোগ্যতা নাই, তারা অযোগ্য, তারা বাংলাদেশকে ভুল পথে পরিচালনা করছে এবং বাংলাদেশ সেটার ফল দিচ্ছে। গত 10 মাস ধরে দিয়েছে, সামনে আরও অনেক বছর ধরে দিবে। আপনারা যদি কোথাও দ্বিমত পোষণ করেন, কোথায় কী দ্বিমত পোষণ করেন, আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।